আমাদের মাঝে আমাদের কাঙ্ক্ষিত আশা, আমরা যার অপেক্ষা ছিলাম, যার কথা আমি আপনাদেরকে বারবার শুনিয়েছি, বহু বছর শুনিয়েছি যে আমাদের অনুষ্ঠানে কোনো একদিন এবিএম সোহেল রশিদ স্যার আসবে। আর সেই আমাদের স্বপ্ন আজ বাস্তবায়ন হলো। একে একে শখের কবিতা সাহিত্য আড্ডার প্রথম থেকে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী শুরু হলো। আজ সেই পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজ যিনি পদার্পণ করেছে, বাংলাদেশের অন্যতম বাংলার উজ্জ্বল নগরকে যিনি বাংলাদেশে এক নামে চিনে, বাংলা চলচ্চিত্রের এক নামে চিনে, তিনি সেই জনপ্রিয় কবি এবিএম সোহেল রশিদ স্যার আমাদের শখের কবিতা সাহিত্য আড্ডার এই ক্ষুদ্রতম অনুষ্ঠানে এসে হাজির হয়ে আমাকে না শুধু এই আমাদের মতো ক্ষুদ্র কবিদেরকে গর্বিত করেছে। আমরা তার জন্য আরেকটা জোরে করতালি দিচ্ছি। কষ্ট করে আমাদের শখের কবিতা সাহিত্য আড্ডার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা এসে উপস্থিত হয়ে যায় তাদেরকে স্বাগত জানাই, এবং যারা আসবেন আমরা তাদের জন্য অপেক্ষমান রইলাম। ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানে বেশ কয়েকজন গুণী কবি, সাহিত্যিক, শিল্পীবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্যতম বর্তমান সময়ের জনপ্রিয় আবৃত্তি শিল্পী রাহিম আজিমল। আমি রাহিম আজিমল ভাইকে প্রথমে তার আসনে বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি তাকেও আমন্ত্রণ জানাচ্ছি তিনি তার আসনে বসার জন্য। উপস্থিত হয়েছেন অত্র অনুষ্ঠানে আমার আপন বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যাকে হয়তো আপনারা অনেকেই চিনেন, কিন্তু আমার আপন বড় ভাই যে হিসাবে অনেকে চিনে না, মোহাম্মদ আইনুল ইসলাম। আমি আমার বড় ভাইকে তার আসনে বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল গুণী জ্ঞানী ব্যক্তিবর্গ, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমরা শখের কবিতা ও সাহিত্য আড্ডার আজকের এই পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আয়োজিত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আরো যারা অতিথিবৃন্দ রয়েছেন সকলে মোটামুটি এসে গেছেন, আরো অনেকে আসবেন। আমরা তাদেরকে তারপরে বরণ করে নেব। আমরা শুরু করতে যাচ্ছি অনুষ্ঠান। সর্বপ্রথম আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করবেন শখের কবি ও সাহিত্য পরিষদের যিনি সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি, আমরা মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, আমাদের সকলের প্রিয় মানুষ, আমরা প্রিয় কবিকেই আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কার করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আপনারা তাকে এক নজর দেখে সকলে চিনেছেন। পরিচয় করে দেওয়ার কিছু না থাকলেও শুধু এইটুকুই বলবো, বাংলাদেশের অন্যতম একজন অভিনেতা, তার সাথে রয়েছেন তার অসংখ্য গুণের মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে উনি একজন অন্যতম বাংলাদেশের
শ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন। কবি, গীতিকার, অভিনেতা, গবেষক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান প্রিয় এবিএম শহীদ রশিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন অত্যন্ত গুণী এবং তার পদচারণায় আজকের অনুষ্ঠান ধন্য হয়েছে বিশেষ ব্যক্তি মঞ্জুরুল ইসলাম, ডেপুটি জেলার হবিগঞ্জ। প্রিয় আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ না বললেও বলবো শ্রেষ্ঠ একজন আবৃত্তি শিল্পী, যার কণ্ঠে সর্বাধিক সংখ্যক কবিতা আবৃত্তি প্রকাশ পেয়েছে। সকলের পরিচিত ফাতেমা সুলতানা সুমি, যার কণ্ঠে 2000 কবিতা প্রকাশ পেয়েছে। ফাতেমা সুলতানা সুমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নজরুল ইসলাম ভাইয়ের বড় ভাই আইনুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন গুণী কবি, একজন ভালো মানুষ, তার সঙ্গে আমি যতটুকু মিশেছি অত্যন্ত ভালো মানুষ, মোবারক হোসেন ভাই উপস্থিত হয়েছে। একটু হাত উঁচু করে আমরা সকলে চিনি। আমাদের মাঝে উপস্থিত আছেন এই অর্থ প্রতিষ্ঠানের যিনি প্রধান AKM নুরে আলম। এছাড়াও আমরা পর্যায়ক্রমে আরো আপনাদের সাথে আমাদের প্রিয় সভ্যনী ব্যক্তি রয়েছেন, তাদের মধ্যে সকলে পরিচয় করে দেবো আস্তে আস্তে। আমাদের মাঝে আছেন প্রিয় একজন লেখক, কবি পারভেজ মুন্না। পারভেজ মুন্না। আমরা এখন আমাদের সভাপতি সাহেব উত্তরীয় পরিয়ে সবাইকে বরণ করবেন, তারপর আমাদের গুণী ব্যক্তি যারা আসবেন সবাইকে আমরা পর্যায়ক্রমে বরণ করে নেব। আমাদের নজরুল ইসলাম শেখ ভাই উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন প্রধান অতিথিকে। সকলে একটু হাততালি। আমাদের বিশেষ অতিথি মহোদয় মঞ্জুরুল ইসলাম সাহেবকে উত্তরীয় পরিয়ে বরণ করছেন আমাদের সভাপতি সাহেব। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ফাতেমা সুলতানা সুমিকে উত্তরীয় পরিয়ে বরণ করছেন সভাপতি সাহেব। ধন্যবাদ সকলকে, সকলের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
শুধু লেখক নয়, অনেক গুণী ব্যক্তি সাইফুল আলিমকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার এখানে তাকে সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে বরণ করছে। একই সাথে আমরা সাইফুল আলিমের আরো কিছু কথা শুনবো। সকলে করতালি। ধন্যবাদ সবাইকে। অন্তরঙ্গ মানুষ, এই হচ্ছে আমার মানুষ, তাদের মানুষ। সাহিত্য অঙ্গনের খুব প্রাণপ্রিয় একটা তরতাজা প্রাণ মানুষ। তো ভালো বেশি কিন্তু আজ আমরা সবাই একত্রিত হতে পেরেছি। তো আমার জন্য দোয়া করবেন, আর শেখ নজরুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি সাধারণত ভালো মানুষ, ওনার অবদান অনেক। এই সংগঠনটা করে গড়ে উঠেছে এবং উনি আমার কাছে অনেক পরামর্শ চান কিভাবে সংগঠনটা কি করা যায়। সাইফুল আলিম ভাই বসি, আমরাও আসলে এই সংগঠনটাকে অনেক ভাবি, দেখি। আমি আসলে কিছু আবৃত্তি তো সবাই করেছে, আমি আজকে শ্রোতাবাদে এসেছি যে কিছু শুনবো জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে। আমাদের অনুষ্ঠানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের ছাত্র ভাইজন, বড় ভাই আইনজীবী ব্যাপারী। উনি এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ হিসাবে আমাকে যথার্থ উনি সহযোগিতা করে পরামর্শ দিয়ে আমরা আইনজীবী ভাইয়ের জন্য একটা করতালি দিই। উনি সাহিত্যকে ভালোবাসেন, সেই জন্য আমি অনেক খুশি। যার কথাটি বলতেছিলাম, তখন আমি বইমেলায় বসে রয়েছি, দেখলাম জাহাঙ্গীর আলম ওনাকে দু তিনজন লোকে বের করছে, কথাবার্তা বলতেছে। তখন আমি বললাম, পিছনে চুপ করে ধরে ফেললাম যে আরে জাহাঙ্গীর ভাই আপনি। তখন উনি আমাকে বেশি চিনতেছেন না। আমি তো নজরুল ইসলাম শেখ। নজরুল ইসলাম শেখ ওর কবিতা ফেসবুকে শুনেছি। তো আসলে আমি যে জাহাঙ্গীর মনে করে ধরেছি উনি তা না, উনি আরো তার চেয়েও গুণীজন। তো উনি বলতেছে একটা কার্ড দিয়ে আমাকে, আপনি আমার একটা প্রকাশনী আছে, চলে আসেন। মানে আমি অনেক কথা বলার পরে যে আমি তো ঘুরতেছি, আমার কোনো বই নাই, কিন্তু লেখালেখি করি, বই প্রকাশ করবো কি করে। তো উনি একদিন কার্ড দিয়ে বললো যে আপনি চলে আসেন একদিন আমার বাংলা বাজার। তখন এই কার্ডটা দিল তিনলতা প্রকাশ, জাহাঙ্গীর আলম। তখন আমি উনি বলছে যে বই প্রকাশের 6 মাস আগে চলে আসবেন। তো 6 মাস পূর্বে গেছি, যাওয়ার পরে উনি আমাকে নিয়ে বসছে, রেস্টুরেন্টে বসছে, খাওয়াইলো। তারপরে বললো যে আপনার অর্থ কেমন একটু আমাকে বলেন আগে। উনি অত্যন্ত ভালো লোক, যার ফলে আমার অর্থের বিষয়টা আগে জিজ্ঞাসা করছে। তখন আমি বুঝি যে অর্থনৈতিক ভাবে আমি নন ডেভেলপার। তখন উনি একটা হাসি মারলো। তখন বলছে যে ঠিক আছে, আপনাকে একটা পরামর্শ দিই, আপনার একটা পরিচিতি আছে, আমি প্রচ্ছদ করে দেবো, একটা সম্পাদনায় বই করেন। সম্পাদনায় বই করেন, তাতে আপনার লেখাটা প্রকাশ হবে, অন্যান্য জায়গায় নতুন নতুন লেখক আছে বিশ্বস্ত, আপনাকে বিশেষ করে প্রকাশ হবে। তোর মধ্যে ওনার পরামর্শ নিয়ে আমি বই প্রকাশ করেছি। তো প্রথম একটা বইয়ে 2-4 হাজার, প্রথম বইটা যেটা এই ধরা ফুলের গন্ধ, এই বইটা প্রকাশের সময় আমার 8,000 টাকায় ব্যবসা হয়েছিল। বইমেলার কিছু বই বিক্রি হয়েছিল, আবার রকমারি.com-এ। তখন এই 8,000 টাকা পুরো ধরে আমি অনুষ্ঠান করেছি। আমার খুশিতে আমি অনেক প্রায় 25 জনকে সম্মাননা দিয়েছিলাম। ওই যে আমার মনে রয়েছে অনেক অনুষ্ঠানে গিয়েছে, আমাকে কেউ চিনত না, সেটা মনে আমরা জানার জন্য আমি বইটা প্রকাশ করে আমি কিন্তু সংসারে কাজে লাগাই নাই, অনুষ্ঠান করেছি। প্রথম অনুষ্ঠান করেছি সালাউদ্দিন মডেল স্কুলে, তারপর আমি আবার বই করতেছি। এভাবে এখন আর পিছনে তাকানোর সময় নাই, এভাবে করতে করতে আজকে এ পর্যন্ত আসছি। 29টি বই প্রকাশ করেছি ইনশাল্লাহ। তোর মধ্যে যারা নতুন কবি সাহিত্যিক তাদের জন্য আমি কথাগুলি বললাম। আর শখের কবিতা সাহিত্যটা গঠনের বিষয়টা বলি। আমি যখন মনস্থির করলাম যে একটা সংগঠন করবো, সাহিত্য সংগঠন, তখন আমি এই সাহিত্য সংগঠনের নামটা বাছাই করলাম। বাছাই করে আমি রাহিম আজিমুল ভাইয়ের কাছে চলে গেলাম
গেলে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমি তো একটা সাহিত্য সংগঠন করবো, কিন্তু আমি নাম দিয়েছি শখের কবিতা ও সাহিত্য আড্ডা, কিন্তু এটা কেমন হয়? তো উনি অত্যন্ত গুণী লোক, উনি ভাবনা চিন্তা বললো যে দেখুন, শখের কবিতা সাহিত্য আড্ডা যদিও হয়তো অনেক কবি সাহিত্যিক প্রথম প্রথম অ্যাকসেপ্ট করবে না, কিন্তু এইটা আচমকার নাম হওয়ার কারণে এটা দ্রুত ছড়ায় যাবে, দ্রুত এটা প্রচার হবে, মানুষেরা ভালো হলো বলো বা এটা নিয়ে কিছু এখন কিন্তু নামটা আপনার আচমকা, এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা হাইমাজি মলবাই পরামর্শে আমি এই শখের কবিতা সাহিত্যটা চালিয়ে যাচ্ছি। দীর্ঘদিন তিনি একটা সাধারণ সম্পাদক ছিলেন, মাঝখানে আবৃত্তি ওনার খুব ব্যস্ততায় ছিল, যা গ্রুপে কোনো সময় দেওয়ার, কোনো গ্রুপে সময় দেওয়ার নাই। তবে এখন থেকে আমি তার সাথে কথা বলেছি, তিনি আবার রাজি হয়েছেন, তিনি আমাদের শখের কবিতা সাহিত্যটার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেবেন। সবাই রাহিমাজি মলবাইয়ের জন্য একটা কথা লাগবে। আমি সদ্যা এবিএম সোহেল রশিদ স্যারকে সিনেমায় দেখতাম, টিভিতে দেখতাম, ঘরে যখন টিভি থাকতো তখন আপনার আমার বাচ্চা কাছে সবাই চিনে ওনারে। তখন আমি মনে মনে স্থির করলাম উনি এত ভালো আবৃত্তি করে অনলাইনে, এবং বর্তমান সময়ে ধরেন আপনার নির্মলানন্দ কবি অত্যন্ত গুণী লোক, কিন্তু বয়োজ্যেষ্ঠতার কারণে অনেক সাহিত্য অনুষ্ঠানে কিন্তু উনি যাইতে পারে না, যার ফলে কিন্তু আমাদের এবিএম সোহেল রশিদ স্যারকে যেখানে দেওয়া দেয় আমি ফলো করি, আর চট্টগ্রাম হোক আর সিলেট হোক আর রংপুর হোক উনি কিন্তু চলে যাচ্ছে। এবং বাংলাদেশের যেমন কবি সাহিত্যিকদের মধ্যে যেমন একটা নয়নের মণি, কিন্তু আমারও নয়নের মণি, আমি মনস্থির করছিলাম যে ওনার সাথে একটা ছবি তুলবো। বিশ্ব সাহিত্য কেন্দ্রে গেলাম, এক বিরাট অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে অপেক্ষায় আছি সোহেল রশিদ স্যার আসবে। উনি আসার সাথে সাথে সাহিত্য অনুষ্ঠান বন্ধ। কিসের জন্য বন্ধ? আন্দোলন না, মানে ওনার সাথে ছবি তোলা লাগিয়া ওই কবিতা আবৃত্তি সবকিছু বন্ধ হয়ে গেছে, খালি ছবি তোলা লাগিয়া। ওনারা মাইকে ঘোষণা করতেছে আজকে ছবি পরে তোলা হবে, আগে অনুষ্ঠান। তখন আমি স্যারের বললাম স্যার আমি মোহাম্মদ নজরুল ইসলাম, স্যার একটা ছবি তুলুন। হ্যাঁ তুলে। স্যারে আমাকে আলজা দিয়ে ধরে রয়েছে, ছবি আছে এখন। স্যারের যে কতটুকু উদারতা। আমি একবার একটা কবিতা দিয়েছিলাম ফেসবুক লাইভে স্যারকে যে আবৃত্তি করবে, তোমরা সময় স্বল্পতা বলতেছে আমি আংশিক কবিতাটা আবৃত্তি করবো, সময় স্বল্পতা। কিন্তু আমি মনে মনে বলতেছি স্যার যদি আমার কবিতাটা হাতে নেয়, আমি চ্যালেঞ্জ করলাম, আমরা কিন্তু 5-7 জন লোক বসা লাইভ দেখতেছি, চ্যালেঞ্জ করলাম স্যার যদি খালি কবিতাটা আমার হাতে নেয় লাইভে, কইছে না যে আংশিক পড়বে, পুরো কবিতা না পড়ে বের হতে পারবে না। পুরো কবিতা পাঠ করছে, পুরো কবিতাটাই তিনি পাঠ করছে, কারণ আংশিক পড়ার কথা ছিল, সময় স্বল্পতা, কিন্তু তার ভালো লেগেছে, তার পুরো কবিতাটাই পাঠ করছে। আমি অত্যন্ত আনন্দিত আমাদের এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় স্যার এবিএম সোহেল রশিদ স্যার আসছে। আমাদের এই গাঁয়ের এলাকাও ধন্য, আমাদের এখানে যারা আমরা সাহিত্য চর্চা করি, সাহিত্য কে ভালোবাসি, তারাও ধন্য। অনেকেই বলতেছে যে ফেসবুকে আমাকে মেসেঞ্জারও বলতেছে যে আপনি তো অনেক এগিয়ে যাচ্ছেন। আমি এগিয়ে যাচ্ছি না, আমি আমার দ্বারা যদি আমার কোনো কর্মকাণ্ডে কোন কবি সাহিত্যিক ভালো লাগে বা আমার কবিতাকেও ভালো লাগে, এটা দিয়ে আমি ধন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সম্মুখে দুই-চারটি কথা বলতে চাইতেছি। আমি সাহিত্য আড্ডার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানালাম শুভেচ্ছা। দূর দূরান্ত থেকে আগত সবাইকে তো আমি চিনি না, আমার মুরব্বী ও সাধ্য ভাজন বড় ভাই আইয়ুবী ভাই, সবাইকে জানাইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ওই কবি সাহিত্য আড্ডার মূল মানসিক ঘটনা আমার ভাই কিছুটা আংশিক আপনাদের সামনে উড়ায় ধরছিল, কিন্তু ওই জগৎ হইল অধিকাংশ মানুষ নিম্ন ব্যক্তির মানুষ, যার ফলে ওই শিল্পী সাহিত্য জগৎটা হইল এটা মন মানসিকতার ব্যাপার। এটা গভীর মন থাকতে হয়,
এছাড়া এগুলি হয় না। কিন্তু আসল বিষয়টা হলো অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে তাহলে ওইটা নিয়ে আগান যায় না, কারণ পিছনে দাগ থাকলে সামনে আগাইবেন কেমনে, এই হইল অসুবিধা। এই অসুবিধাগুলির জন্য আমি আপনাদের কাছে ওই জিনিসটা প্রকাশ করতে চাইতেছি যে আমার ভাই যেহেতু দীর্ঘদিন যাবৎ ওইটা নিয়ে চর্চা করতেছে, সবাই দোয়া করেন সে যেন আগায় যেতে পারে। আর যার যতটুকু সাধ্য অনুযায়ী যদি তারে হেল্প করতে পারেন তাহলে সে আগাইতে পারবে, আপনাদের দোয়া থাকলে। এই বলে আমি আমার বক্তব্য। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মঞ্জুরুল ইসলাম, ডেপুটি জেলার হবিগঞ্জ, এই গণী ব্যক্তির কিছু কথা শুনব, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শখের কবিতা ও সাহিত্য আড্ডার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশ জেলে বন্দীদের নিয়ে কাজ করতে গিয়ে ব্যস্ততার মাঝে কখনো এমন একটা অনুষ্ঠানে আসার সৌভাগ্য আমার হয়ে ওঠে না। হয়তো এই অনুষ্ঠানও আমি আসতে পারতাম না, ভাগ্যের গুণে বলতে পারি। দীর্ঘ 1 মাস জাতীয় প্যারেডে উপস্থিত ছিলাম, ঢাকা তেজগাঁও জাতীয় প্যারেড স্কোয়ারে। এই সুযোগে শেখ নজরুল ইসলাম শেখ ভাই আমাকে দাওয়াত করেছে এই অনুষ্ঠানে আসার জন্য। আমি টাকায় ওনার আমন্ত্রণটা সহজে গ্রহণ করতে পেরেছি। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। অনেক গুণীজনের সাথে পরিচয় হয়ে গেল। শ্রদ্ধেয় স্যার বিশিষ্ট নাট্যকার, কবি স্যার আমার রচিত বেশ কয়েকটা কবিতা লাইভ অনুষ্ঠানে আবৃত্তি করেছে। স্যারকে আমি সামনাসামনি তখনও দেখি নাই, আজকে স্যারকে সামনাসামনি দেখে ধন্য মনে করছি। স্যারকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বিশিষ্ট আবৃত্তি শিল্পী রাহিম আজিমুল ভাই আছেন, ফাতেমা সুলতানা সুমি আপু, ওনাদের বিভিন্ন কবিতা আবৃত্তি শুনেছি, খুব ভালো কবিতা আবৃত্তি করেন ওনারা। আমরা অনেকে কবিতা হয়তো লিখতে পারি, কিন্তু আবৃত্তি সুন্দর করে সবাই করতে পারি না। এই অনুষ্ঠানে অনেকে উপস্থিত আছেন। শখের কবিতা ও সাহিত্য আড্ডার প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম শেখ, কবিতার নাম বিজয় দিবস প্যারেড। মঞ্জুরুল ইসলাম ৭১ ডিসেম্বরে উল্লাস আসে সবার ঘরে। ১৬ তারিখ হলো বেশ স্বাধীন সোনার বাংলাদেশ। বিজয় পেল বীর বাঙালি, বিশ্ব দিল হাতের তালি। আওয়াজ ওঠে সাবাস বেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। জাতীয় দিবস প্যারেড জলদি চলবে, জলদি চল। বাম ডান বাম, বাম ডান বাম। দেখো বিশ্ব দেশের সুনাম, স্বাধীন দেশের অধীন সদল, শৃঙ্খলাতে চল ছুটে চল। বাম ডান বাম, বাম ডান বাম। দেশের সেবায় যাক দেহের ঘাম। শান্তির পথে তাক মনোবল, মানবতায় চল ছুটে চল। বাম ডান বাম,
বাম ডান বাম প্রশিক্ষণে প্রগতির দাম রাষ্ট্রপ্রধান সরকার প্রধান দেখেন পেরেড নিবর্মনে রাখেন দুজন অবদান বাংলাদেশের উন্নয়নে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমি রাহিম আজিবুল। এই নামটা আমাদের এই শখের কবিতা সাহিত্য আড্ডার অনেকেই জানে, হয়তো এখানে অনেক ব্যক্তি জানেন না বা চেনেন না। আসলে আমি আমার পরিচয় হচ্ছে একজন আবৃত্তি শিল্পী। এটাই আমার আপাত মস্তক পুরোটাই আবৃত্তির মধ্যে আমি কাটাই। একেবারে আবৃত্তি নিয়েই রাজধানী 24 ঘন্টা চলে। আমি আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় একজন আবৃত্তি শিল্পী মাহফুজা খান সোমা। মাহফুজা খান সোমাকে উত্তরীয় করিয়ে বরণ করবে আমাদের সম্মানিত সভাপতি। আমরা পড়েন না। সকলে করতালি। আসসালামু আলাইকুম, বিজয় শুভেচ্ছা। আমি সত্যি আপ্লুত আপনাদের এই সম্মানে। ধন্যবাদ। কবি নজরুল ইসলাম শেখ ভাইয়ের একটি কবিতা আমি আবৃত্তি করেছিলাম। অনেকগুলো কবিতা আবৃত্তি করেছি। এই শখের কবিতা সাহিত্য আড্ডার শুরুর লগ্নে উনি প্রতিটা দিনই আমার কাছে যাইতেন। অর্থাৎ শখের কবিতা সাহিত্য আড্ডার প্রধান কার্যালয় ছিল আমাদের ভয়েস মাল্টিমিডিয়া। ভয়েস মাল্টিমিডিয়া থেকেই এইটার প্রথম পরিকল্পনা, সেখান থেকে শুরু। প্রতিটি পরতে পরতে ভয়েস মাল্টিমিডিয়া তখন জড়িত ছিল। যাই হোক, আমার ব্যস্ততার কারণে, ওনার ব্যস্ততার কারণে সেই সময়টা, সেই সুযোগটা আর হয়ে ওঠে না। এখন আমরা আসলে ব্যস্ততার মধ্যে সকলে চলছি বলেই সেভাবে থাকতে পারিনি ওনার সাথে। আবার আগামী দিনগুলোতে অনেকটা থাকবো বলে আশা করছি। তার একটি কবিতা আমি আবৃত্তি করেছিলাম। সেই কবিতাটা মোটামুটি 14 লাখ ভিউর কাছে, প্রায় 18 লাখ ভিউ। আমাদের দুলাভাইকে বসার জন্য অনুরোধ করছি। 18 লাখ ভিউ আমার কণ্ঠে একটি কবিতা, আমাদের নজরুল ভাইয়ের কবিতা আমি আবৃত্তি করেছিলাম। 18 লাখ ভিউ, 18 লক্ষ মানুষ তার এই কবিতাটা শুনেছে। এটা কিন্তু সেজন্য শুধু আমার গর্ব না, আপনার কণ্ঠ ছিল অসাধারণ। মানুষের বাংলা ভাষার ভাষী মানুষের হৃদয়ে আপনার এই কবিতাটির নাম ছিল তুমি সুখী হও, আর সেটি 18 লক্ষ মানুষের হৃদয়ে প্রবেশ করেছে। আপনার কণ্ঠের মাধ্যমে 18 লক্ষ মানুষ আমাকে চিনেছে। সেজন্য আমি আপনাকেই আপনার প্রশংসায় আপনি নিজেই প্রশংসার দাবিদার। ইনশাআল্লাহ আমি আপনার কৃতজ্ঞতা, আপনার প্রতি কৃতজ্ঞতা পোষণ করি। ধন্যবাদ। আমি এই কবিতাটি সার্চ করছি মাঝে মাঝে, তো দেখি যে আমাদের এই কবিতা অন্যান্য চ্যানেলে আপলোড হয়েছে। প্রায় 50টা চ্যানেলে আপলোড হয়েছে। অর্থাৎ আমাদের ভয়েস মাল্টিমিডিয়াতে আপলোড হয়েছে, তারপরে আরো 50টা জায়গায় আপলোড হয়েছে। যদিও আমাদের সেই ভয়েস মাল্টিমিডিয়া চ্যানেলটি আমার স্বত্বাধিকারে আর নাই, কারণ এটি হ্যাক হয়ে গেছে। অন্য কেউ এটির মালিকানা, অর্থাৎ এটা চ্যানেলটা নিয়ে নিচ্ছে। তবে কবিতাগুলো রয়েছে সেখানে। আমাদের মাহফুজা খান সুমার বেশ কিছু কবিতা সুপার টুপার হিট। অর্থাৎ এইরকম 18 লাখ, 9 লাখ, 10 লাখ করে তারপরে যে কবিতা আছে সেখানে হিট। তার অসুস্থতার কারণে আমাদের ভয়েস মাল্টিমিডিয়াতে উনি সময় দিতে পারেননি বা পারেন না। আমরা আশা করব, আবার তার সুস্থতা কামনা করছি। আমাদের দুলাভাই তার সাথে আছে। দুলাভাই আমার অত্যন্ত
ভালোবাসেন। দুলাভাইকে আমি খুবই পছন্দ করি, দুলাভাই আমাদের পছন্দের মানুষ, কিন্তু আসলে সুমার অসুস্থতার কারণে ভয়েস মাল্টিমিডিয়াতে সুযোগ বা সময়টা দিতে পারেন না। আমরা প্রত্যাশা করব বাংলা সাহিত্যে আমাদের কবিতা আবৃত্তির রানী ফাতেমা সুলতানা সুমির মতো করে মাহফুজা খান সুমাও আবার তার আবৃত্তিতে ফিরে আসে, দোয়া করি। আমার পক্ষ থেকে তার জন্য অনেক অনেক দোয়া রইল। আশা করছি আবার সে কবিতাতে ফিরবে। আর এই শখের কবিতা আড্ডার আসলে আড্ডা যদিও আড্ডা, কিন্তু এটা মূলত সাহিত্যের একটি সংগঠন অর্থাৎ সংস্থা। আড্ডার আরেকটি অপর নাম হচ্ছে সংস্থা। এই ক্ষুদ্র পরিসরে আপনারা এই লোকগুলো আছেন, কিন্তু আমরা প্রত্যাশা করি আগামী দিনে, আমি আপনাদের কথা দিচ্ছি এটার সাথে সংযুক্ত থেকে আগামী দিনে আমরা অনেক আমাদের প্রিয় এবিএম শৈলেশ স্যার তো থাকবেনই, তার সাথে সাথে তার পরামর্শে আমি আপনাদের এই ধরনের অনুষ্ঠান বড় আকারে মঞ্চ করে করব। বড় আকারে মঞ্চ করে অনেক বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিগণ আমরা আমন্ত্রণ করব। আমি বিশ্বাস করি আমি পারি। কেন পারি? কারণ আমার বর্তমান বাংলাদেশের টপ লেভেলে যতগুলো শিল্পী রয়েছে, আসিফ বলেন, সালমা, লাইলা, এই ধরনের অসংখ্য শিল্পীদের দিয়ে আমি গান করাই। এই ধরনের অনেক গুণী জ্ঞানী শিল্পী যারা বাংলার ফজলুর রহমান বাবু, এই ধরনের অনেক ব্যক্তিদের সাথে যেহেতু আমার উঠা বসা, এই মানুষগুলো আপনাদের সামনে হাজির করব। আর আগামী বছর ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আগামী বছর অনেক বড় বড় পরিসরে আমরা এই অনুষ্ঠান করব। তাই আপনারা লজ্জিত হবেন না। আমাদের আজকের অনুষ্ঠানে যেসব মেহমান এসেছেন হয়তো ক্ষুদ্র পরিসরে, তাদের মনের কাছে একটু লজ্জা পেতে পারেন যে আজকে এই ছোট্ট পরিসরের অনুষ্ঠানে এসেছি। কারণ অনেক বড় বড় অনুষ্ঠান কিন্তু ঢাকার ভিতরে আজ হচ্ছে, সেখানে হাজার হাজার মানুষ, কিন্তু আমরা এই গুটি 50 জনই। আমি মনে করি এক একটি প্রাণ, এক একটি কবিতার প্রাণ, এক একটি এই সাহিত্য আড্ডার প্রাণ। সুতরাং আপনারা আছেন, অনেক বড় বড় অনুষ্ঠান করবেন। আমি মাহফুজা খান সুমাকে একবারে অনুষ্ঠানে ডেকে নিচ্ছি, তার কণ্ঠে কিছু শুনবো, তার কথা, তার অভিব্যক্তি এবং তার এই পথ চলার কিছু কথার সাথে আরেকটি কথা বলি। যখন এই শখের কবিতা সাহিত্য আড্ডা প্রতিষ্ঠিত হয়, সেই সময় কিন্তু সে ভয়েস মাল্টিমিডিয়াতে ছিল। অর্থাৎ সেই সময় এই শখের কবিতা সাহিত্য আড্ডার সৃষ্টিতে তারও বেশ অবদান। আমরা সেই মাহফুজা খান সুমার কথা শুনবো এবং এই শুরু থেকেই কিন্তু আমাদের সাথে আছে। আসলে আমাদের ফাতেমা সুলতানা সুমি মানে আলোক উজ্জ্বল করে রেখেছে, তার সাথে আর এক আলোক উজ্জ্বল এসেছে, তো তাই গড়িয়ে ফেলছি। তো আমরা শুনি এখন মাহফুজা খান সুমার কণ্ঠে কিছু কথা। আসসালামু আলাইকুম। আবারও বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ ভাইয়া বলেছে, আমি শুনলাম কিছু কথা। হ্যাঁ, ভাইয়া সত্যিই বলেছে, ভয়েস মাল্টিমিডিয়া নিয়ে ভাইয়াকে আমি সার্ভাইভ করতে দেখেছি। আমি দেখেছি দিনের পর দিন, রাতের পর রাত ভাইয়া না ঘুমিয়ে কাজের মধ্যে কিভাবে নিজেকে ডুবিয়ে রেখেছে, কিভাবে এই চ্যানেলটাকে সে জিরো থেকে, আমাদের তখন কয়েক কোটি সাবস্ক্রাইবার ছিল, তাই না ভাইয়া? আপনার একটা কবিতায় 1 কোটির উপরে ভিউয়ার্স ছিল। তো এরপরে যুক্ত হলাম আমি কবি কাজী নজরুল ইসলাম, মানে সরি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। না, পেছনে নজরুল ইসলাম কাজী চলেই আসে। তো আমাকে নিয়ে ভাইয়া যতটুকু বলেছে এটাই সত্যতা, যে আমি আসলে অসুস্থতার কারণে কবিতা কন্টিনিউ করতে পারছি না, এটাকে প্রফেশন হিসাবে এখন আর নিতে পারছি না। কিন্তু সত্যি কথা বলতে, আজকের যে মাহফুজা খান সুমাকে আপনারা চেনে, দেখতে চান, কথা বলে
প্রশান্তি বোধ করেন, আমার কণ্ঠে একটি কবিতা শুনতে চান, এটা কিন্তু এই যে আমার পাশে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে সম্পূর্ণ তার ক্রেডিট। একটা সময় ছিল যখন আমি কথা বলতে পারতাম না, আমার উচ্চারণ ঠিক হতো না, বাংলা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, ইমোশন কাকে বলে, কি করে কবিতা আবৃত্তি করতে হয়, কোন কথার উচ্চারণ কিভাবে করতে হয়, আবার কোনোটা না পারলে সেটাকে কিভাবে হাইড করতে হয়, এটা আমার গুরু রাহিম আজমল ভাইয়া, আমার শিক্ষক রাহিম আজমল ভাইয়া, আমার এই পথ চলার সাথী রাহিম আজমল ভাইয়া। তো আমি অ্যাকিউট মাইলোবেলাস্টিক লিউকেমিয়া, মেবি আমি যদি সহজ করে বলি এটা এক ধরনের শ্বেত রক্তকণিকার ক্যান্সার। তো আমি এই রোগটাকে বহন করে চলতেছি বলেই আমি আসলে আমার আবৃত্তি প্রফেশনটাকে কন্টিনিউ করতে পারিনি, এখনো পারছি না, সম্ভবপর হয়ে ওঠে না। আমি এতই অসুস্থ থাকি যে মাঝে মাঝে হতাশ হয়ে যায়। ইদানিং আবার আমি ভার্চুয়াল মিডিয়া অ্যাক্টিভ হচ্ছি, ফেসবুকে লাইভ করছি, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আশা করি আপনাদের সাথে ভবিষ্যতে আবার দেখা হবে, আবার কবিতা হবে, আবার আসর হবে, সেই আসরে আমিও প্রতিনিয়ত হব, এতটুকু আশা। আপনারা ভোলেননি, এটা দেখে আমার আরো ভালো লাগছে। আশা করি মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনারা যাতে না ভোলেন সেরকম কিছু কাজ করে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ রাহিম আজমল ভাইয়াকে আমাকে এতগুলো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, তার জন্য একটা করতালি হয়ে যায়। এইমাত্র কবি নজরুল ইসলাম শেখ আমাকে একটা কবিতা দিয়েছেন, যেটা সম্পর্কে আদৌ আমি অবগত নই। আমি কবিতাটি কখনো দেখিও নি, উনি এইমাত্র আমাকে দিলেন। আমি চেষ্টা করব যাতে আমি একবারই এটা পাঠ করতে পারি। তবে এটা ভালো হতো রশিদ দিলে, মানে তার মতো ইনস্ট্যান্ট কবিতা আর কেউ করতে পারে না আমার দেখা মতে। আমি যাদেরকে দেখেছি তাদের মধ্যে এবিএম সোহেল রশিদ ভাই, যে বই কবিতা না দেখে প্রথম থেকেই সে আবৃত্তিটা অলমোস্ট মোটামুটি করেই ফেলেন, মোটামুটি না করেই ফেলেন, আমাদের থেকে বেটার করেন। অ্যাবসলিউটলি, সেই ছেলেবেলার ঝেলমেল থেকে দেখে আসছি, ছেলেবেলায় না সরি। আচ্ছা, তো আমি কবি নজরুল ইসলাম শেখের একটি কবিতা করছি। কবিতার শিরোনাম স্বাধীনতা, রচনা মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। স্বাধীনতা, তুমি বর্বর অত্যাচারী পাকিস্তানের হানাদারের নিকট হতে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে নিয়ে আসা একটি ফুটন্ত ফুল। তুমি নির্যাতিত নিপীড়িত স্বামী হারা, মা ভাই হারা বোন, মা হারা সন্তানের রক্তাক্ত চোখে কান্নার জলে ভেজা সবুজ মাঠের সোনালী ফসল। স্বাধীনতা, স্বাধীনতা, তুমি ঘোর অন্ধকারে ঢেকে যাওয়া বাংলার আকাশের বুকে একটি ভোরের সূর্য। তুমি কোটি বাঙালির হৃদয়ের বন্ধনে শত্রুর বিরুদ্ধে গড়ে তোলা হাজারো শক্তির দুর্গ। স্বাধীনতা, তুমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্নিঝরা ভাষণ। তুমি অত্যাচারী শাসকদের নিপাত করা আইনের সুশাসন। স্বাধীনতা, তুমি কামার কুমার জেলে তাঁতি দিন মজুর কৃষক মাঝিদের মুখের হাসি। স্বাধীনতা, তুমি রোদেলা দুপুর বৈকালী হাওয়া পাখির কলকাকলি আর রাখালি সুরের বাঁশি। স্বাধীনতা, তুমি লাল সবুজ রঙে রঞ্জিত বাঙালির হাতে একটি রঙিন পতাকা। তুমি বিশ্বের মানচিত্রে পদ্মা মেঘনা যমুনা ঘেরা বাংলার ছবি আঁকা। তুমি
আমার প্রিয় স্বাধীনতা। ধন্যবাদ। সব কবিতাগুলো তো পড়ার সময় হয়ে ওঠে না, চেষ্টা করি কবিতাগুলো মান পর্যন্ত ভালো হয় এতটুকু দেখার চেষ্টা করি। আর বিশেষ করে উনি আমার সম্পর্কে মামাবাদ, এই সম্পর্কের ধারা শুধু তা না, উনি তো আমার আত্মার সাথে মিলে গেছেন। এত সাহিত্য, সবাই চেষ্টা করে সাহিত্যকে ভালোবাসার জন্য। সাহিত্যের সাথে যারা মিলেমিশে একাকার হয়ে যেতে পারে তারাই হলো সঠিক মানুষ। যে বিজয় মুক্ত আকাশে পাখিরা, তাই তো বাংলায় দেখি সোনালি হাসির তারা, সোনালি আশার তারা। সর্বাধিক বাংলা সাহিত্যে আমার দৃষ্টিতে আমি যতটা সার্চ করে দেখেছি তাতে বাংলা কবিতা আবৃত্তিতে সর্বাধিক কবিতা তার কণ্ঠে। ফাতেমা সুলতানা সুমির কণ্ঠে 2000 কবিতা ইতিমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে। সেই আমাদের বাংলা সাহিত্যের অহংকার কবিতা আবৃত্তির রানী ফাতেমা সুলতানা সুমির কণ্ঠে এখন আমরা একটা কবিতাও শুনব, সাথে তার অভিব্যক্তি শুনব। আমরা আরেকজন খুব গুণী ব্যক্তি পেয়ে গেছি, আমি তার বেশ কিছু কবিতা আবৃত্তি করেছি। আমরা তার একটু পরিচয়, আমরা তার মুখ থেকে একটু শুনবো, একটু পরিচয়টা দিয়ে তারপর আমাদের পরিচয়টা দিয়ে জ্ঞান ছাড়া শূন্য আজ আমি আপনাদেরকে হয়ে গেছি। ধন্যবাদ। আসলে আন্তরিক খুবই দুঃখিত, আমি কুমিল্লা থেকে একটা প্রোগ্রাম করে আসছি, যানজটে পড়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ। আমি সাইফুল আলিম, লেখালেখি জগৎ ছোটবেলা থেকেই। আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, প্রফেশনালি অ্যাডভোকেট, আইনজীবী। ছোট পরিচয় কি দেবো, আমার গুরুজন এখানে আছে, আমার এবিএম সৌরসুরে আছে, তাদের সাথে আমরা একই সংগঠনে আছি, আমরা অনুসরণ সাহিত্য পরিষদে আছি। আমি ভার্চুয়াল কর্তৃক সহসভাপতি। আসসালামু আলাইকুম। উনি অসাধারণ লেখালেখি করেন। তার প্রায় অনেকগুলো কবিতা আমি আবৃত্তি করেছি এবং ইউটিউবে আছে, আর অনেকগুলো বই তার প্রকাশিত হয়েছে। আমরা সাইফুল আলিমকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা এখন চলে যাই কবিতা আবৃত্তির রানীর কাছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আসলে কবিতার মানুষ বা আবৃত্তির মানুষ, আবৃত্তি করি, কথা বেশি না বলি। আজকে আসলে আমি একটা কবিতা ঠিক করে এসেছিলাম করার জন্য, সেটি আগে করি, তারপরে আমাদের প্রিয় কবি নজরুল শেখের কবিতা করব। বাংলাদেশ, সেলিম মাহমুদ। পতাকার চেয়ে আরো বেশি এক সত্য থেকে উঠে আসা বাংলাদেশ, মানচিত্রের অধিক আরো বড় সত্য থেকে উঠে আসা বাংলাদেশ। এই বরেন্দ্র বদী অহর্নিশ আমাকে জাগিয়ে রাখে প্রাণীর বর্ণমালায়। এক সত্য থেকে অন্য সত্যে আমি মিশে যাই জনপদে, যেখানে মানুষ আমার দেশের মাটি মিলেমিশে একাকার হয়ে আছে সরল বিশ্বাসে। বাংলাদেশকে তাই বলি না প্রাণীর পতাকা, প্রিয় মানচিত্র। বাংলাদেশ জীবনের শেষ সত্য থেকে উঠে আসা আমার প্রিয় স্বদেশ। ধন্যবাদ। এবার আমাদের প্রিয় কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখের একটি কবিতা পড়ছি। আসলে যেহেতু সরাসরি পড়ছি,
হয়তো সেরকম আবৃত্তি না হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিজয় রচনায় মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। বিজয় শঙ্খনীর কারাগারে লৌহ কপাটে ভেঙে লাখো শহীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে নিয়ে আসা একটি রাঙা প্রভা। নিস্তব্ধ রাতে নীরব কান্নার পরিশেষে প্রভাতে ফেরিওয়ালার মুখে মা মা গো বলে ডাক। বিজয় অবলা নারীর কোলে অবুঝ শিশুর হাসি মাখা মুখ, বাংলা মায়ের চোখের জলে কেনা মুক্ত বাঙালির নিঃশ্বাস ফেলা সুর। বিজয় একটি পতাকা, লাল সবুজের রক্ত মাখা বাংলাদেশ। বিশ্বের বুকে বাংলার মানচিত্র, বাঙালির হৃদয়ে আনন্দে নেই শেষ। বিজয় বাংলার সোনালী ফসল, সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজে ঘেরা মাঠ, মুক্ত সাগর সমুদ্র নদী পাড়াগায়ে খিয়াঘাট। বিজয় বাংলার মুক্ত আকাশে উড়ন্ত পাখির দল, মুক্ত পাঠশালায় পড়তে যাওয়া উড়ন্ত পাখির দল। বিজয় বাঙালিদের গার্মেন্টস শিল্প আছে যত, কলকারখানা, কামার কুমার জেলে তাঁতি কৃষক মাঝিদের প্রাণে সুখের আলপনা। বিজয় বাঙালি হত্যার বিচারের রায় কার্যকর করার সুর, নিরীহ বাঙালি জাতি মুক্ত মনে হাসি মাখা মুখ। ধন্যবাদ। হৃদয় কম্পন সম্পাদনায় মোহাম্মদ ইসলাম শেখের একটি কবিতা আমি পাঠ করছি। কবিতাটির নাম কবিতা যখন কথা হয়। কবিতা খুঁজি সত্যের স্লোগান, কবিতায় খুঁজি সুখ, কবিতায় আঁকি মানবতার ছবি, অসহায় দারিদ্রের মুখ, অসহায় দারিদ্রের মুখ। কবিতায় দেখি প্রতিবাদী কণ্ঠে জুলুমবাজ নিপাত, নিপীড়িত মানুষের কান্নার আওয়াজ কবিতার জমিনে ঠাঁই পায়, কবিতার জমিনে ঠাঁই পায়। কবিতার সুবাসে অসভ্য সমাজে সভ্যতা ফিরে আসুক, অমানিসা কেটে সুগন্ধি ফুল ফুটে বিশ্ব ধরা দামে কষ্টর একবার হাসুক, কষ্টর একবার হাসুক। কবিতার অঙ্গে মেখে দেই ভালোবাসা, সবাই কবিতার প্রেমে পড়ুক। কবিতার মিছিলে জাগরণ আসিলে কবিতার ছন্দে পৃথিবীতে গড়ুক, পৃথিবীকে গড়ুক। কবিতা যখন কথা বলে, কবিতা লিখে হই ধন্য। আমার কবিতার প্রতিটি লাইনে মনে রেখো আমিও ছিলাম ধন্য, মনে রেখো আমিও ছিলাম ধন্য, মনে রেখো আমিও ছিলাম নগণ্য, মনে রেখো আমিও ছিলাম নগণ্য। ধন্যবাদ। ফাতেমা সুলতানা সুমি সেই গুণী আবৃত্তি শিল্পী আমাদের শখের কবিতা সাহিত্য আড্ডা অনুষ্ঠানে এসে হাজির হয়েছে, তার জন্য একটি করতালি দেওয়া হয়। সুপ্রিয় সুধী, এখন পরবর্তী প্রেজেন্ট করবেন আমাদের সেই অত্যন্ত প্রিয় মানুষ আবৃত্তি শিল্পী রাহিমা জিমল ভাই, তার জন্য একটা করতালি দেওয়া হোক। আঞ্চলিক ভাষায় গান পরিবেশন করে, এবার আঞ্চলিক গান শুনে ফেলবো চাচার কণ্ঠে। জাগরে পল্লীবাসী আয় জাগরে কৃষক চাষি ভাই, ইয়ার না কাছে নীল করি আগের দিন আর না। জাগরে পল্লীবাসী আয় জাগরে কৃষক চাষি ভাই, আর না কাছে নীল করি আগের দিন আর নাই। আগের মতো নাই রে দিন বদলিয়া গেছে,
দিন বদলিয়া গেছে হিসাবপত্র ওজন কামান নতুনের হইছে হিসাবপত্র ওজন কামান নতুনের হইছে 16 আনাতে 1 টাকা চলবে না রে ভাই 16 আনাতে 100 পয়সা গনিয়া দেওয়া যায় জাগরে পল্লীবাসী আয় জাগরে কৃষক চাষি ভাই আর না গাছে নীল পরি আগের দিন আর নাই আগের মতো নাই রে দিন বদলিয়া গেছে দিন বদলিয়া গেছে হাল বইয়া যে ভাত খাইছে সেটাও পাওয়া টান হাল বইয়া যে ভাত খাইছে সেটাও পাওয়া টান আর বেচাশা হবার গেলে নাম সইটা যায় আঙুল দিয়া ফোঁটা দেওয়া চলবে না রে ভাই জাগরে পল্লীবাসী আয় জাগরে কৃষক চাষি ভাই যার না কাছে নীল করি আগের দিন আর নাই আগের মতো নাই রে দিন বদলিয়া গেছে দিন বদলিয়া গেছে সাওয়া ছোটক লেখা পড়া শিখাই রে খাইবে সাওয়া ছোটক লেখা পড়া শিখাই রে খাইবে হালুয়া চাষা হবার গেলে নাম সইটা চাই আঙুল দিয়া ফোঁটা দেওয়া চলবে না রে ভাই জাগরে পল্লীবাসী আর জাগরে কৃষক চাষি ভাই यार ना कासे नीलत कोरी आगे दिनार नाय आया ना कासे नीलत कोरी आगे दिनार नाय यार ना कासे नीलत कोरी आगे दिनार धन्यवाद আপনাকে আসলে ধন্যবাদ ওই কচু পাতার পানি কচু পাতার পানি যেমন টোকা লাগলে ঝরে যায় মানুষের জীবনটা বড়ই অসহায় হায় রে হায় মানুষের জীবনটা বড়ই অসহায় কচু পাতার পানি যেমন কচু পাতার পানি যেমন টোকা লাগলে ঝরে যায় মানুষের জীবনটা বড়ই অসহায় হায় রে হায় মানুষের জীবনটা বড়ই অসহায় বাগানেতে ফুটে ফুল ঝরে আর পরে বাসি ফুল কেউ না ভালোবাসে গো কেউ না ভালোবাসে বাগানেতে ফুটে ফুল ঝরে আর পরে বাসি ফুল এই দুনিয়া কেউ না ভালোবাসে কেউ তো মালা গাঁথে না কেউ তো মালা গাঁথে না কখন ফুলটা ঝরে যায় মানুষের জীবনটা বড়ই অসহায় হায় রে হায় মানুষের জীবনটা বড়ই অসহায় শিমুলের ফুল দেখতে ভালো দেখিতে সুন্দর সেই ফুল কোনো দিনও আসে না ভ্রমর রে আসে না ভ্রমর শিমুলের ফুল দেখিতে সুন্দর সেই ফুল কোনো দিনও বসে না ভ্রমর তবু কেন সুন্দর করে কবে পাঠায় মানুষের জীবনটা বড়ই অসহায় জীবন আমার ধন্য মাগো আমি বাঙালি তাই বাংলা মায়ের বাংলা ভাষায় শান্তি মনে পাই তোমায় আমি স্মরণ করি থাকি যতই দূরে তোমার কোলে শান্তি আমার তাই তো আসি ফিরে তোমার কোলে রাখাল বনে বাজার সুরের বাসি তোমার কোলে সোনালি সকাল বিকেলে মেয়েদের হাসি
মাতৃভূমি তোমার কোলে কত সাধু কাজী, কামার কুমার জেলে তাতে কিষান কিষানে মাঝে, তোমার বুকে লাল সবুজের পতাকা উড়ে ওই সুজলা সকলা শস্য শ্যামলা মুক্ত হয়ে রই। তোমার কোলে পদ্মা মেঘনা যমুনা সুরমা নদী, আরো কত শত শত বনের জগৎ, বিলের জলে শাপলা শালুক ট্যাংরা পুঁটি মাছ, বাড়ি বাড়ি সারি সারি আম কাঁঠালের গাছ, দোয়েল কোয়েল ময়না টিয়া ডাকক শালীর বালি হাঁস, পানকৌড়ি বক গান ছেলেরা আসে 12 মাস। ভোরের পাখি কিচির মিচির শিশির ভেজা ঘাস, কত রঙের ফুল ফোটে তার সুগন্ধি সুবাস। মাতৃভূমি তোমার আকাশে জ্যোৎস্না মাখা চাঁদ, তোমার কোলে পায়ের আমি মায়ের স্নেহের স্বাদ। মাতৃভূমি তোমায় আমি ভালোবাসি কত, মায়ের কোলে অবুঝ শিশু মিষ্টি চুমু যত। প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য ধন্যবাদ ও আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি এসেছেন, ঢাকা থেকে আগত, ঢাকার বাইরে থেকে আগত, তাদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। তারা অনেক কষ্ট করে এসেছেন। আমরা এখানে গান গাইতে আসি না, আমরা এখানে পরিচিত হয়েছে এসেছি, গান তো ইউটিউব চ্যানেল অনেকে গিয়েছি, জানি না কার কাছে কেমন লাগে। আমাদের 2টি ইউটিউব চ্যানেল আছে, স্বপ্ন চ্যানেল এমনকি দিনমজুরি চ্যানেল। আপনারা দয়া করে স্বপ্ন চ্যানেল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, দিনমজুরি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে শেয়ার করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদু স্যার বলেছেন, স্যারের কথা অবশ্যই রাখতে, অনেক কষ্ট করে এসেছেন উনি, গণ্যমান্য ব্যক্তি। চেষ্টা করবো, তাকে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। সমস্যা নাই। এই পৃথিবী যেমন আছে তেমনি পরে যাবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে, ছেড়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ। বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তার ইউটিউব চ্যানেল দিনমজুরি চ্যানেলে আমাদের এখানে অনেক সঙ্গীত ব্যক্তিত্ব রয়েছে, তাদের অসংখ্য গান আপলোড হয়েছে। তা আমরা সেই সময় স্বল্পতার কারণে তাদেরকে আর তারা গান গাওয়ার জন্য নামও ছিল এখানে, কিন্তু সেই সময় স্বল্পতার কারণে গান গাওয়ার জন্য দেওয়া যাচ্ছে না। তবে বাবুল ভাই, সেই প্রিয় বাবুল হাওলাদার ভাই মুখ থেকে আমরা 2টি কথা শুনতে চাই। ধন্যবাদ। স্বপ্ন চ্যানেল থেকে, দিনমজুরি চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নজরুল ভাইয়ের সাথে থেকে আমি অনেকদিন অনেক কিছু শিখতে পারছি আসলে। আর সাহিত্যিক আড্ডা থেকে আমি অনেকদিন চলছি, আসলে আমার কাছে ভালো লাগে। সবার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, যে আমাদের অনেক শিল্পীরা আছেন, ছোট বড় সবাই তো যারা শিখে চেষ্টা করে, আমি তাদের কাছ থেকে, তারা আমার সাথে থাকে, নজরুল ভাইয়ের সাথেও থাকে, আমিও থাকি, তাদের সহযোগিতা আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তারা যদি সহযোগিতা না করতো তাহলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না। তাই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তারা আমাদের সঙ্গে থাকার জন্য। আর যারা যারা আছেন, দূরে থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আমাদের আরেক ভাই কাজল ভাই দ্রুত চলে আসেন, আপনার পরিচিতরা একটু চলে যান, যে ওনারও অনেক আজকে গান গাওয়ার জন্য সময় দেওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম কাজল। এখানে মই মুরব্বী সকলে আছে, ক্ষমা ভুল ভ্রান্তি হলে কথার ভাষায় সকলে ক্ষমা করবেন। আসলে আজকে এই অনুষ্ঠানের প্রধান পরিচালক ও সভাপতি হিসাবে শেখ মোহাম্মদ নজরুল ইসলাম
উনি হলেন আমাদের একটি স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতেই উনি একটি ইউটিউব চ্যানেল খুলেছে, স্বপ্ন চ্যানেল। সেই স্বপ্ন চ্যানেলের মাধ্যমে আমরা সবাই এক একজনের মনের ভিতরের কিছু কথা নিয়ে এক একটি গান বাঁধি এবং অন্য অন্য গীতিকারের ভালো ভালো উন্নত মানের গীতিকারদের দু একটি গান আমরা করে থাকি। সেই গান যদি আপনাদেরকে ভালো লাগে, আপনাদের কাছে পছন্দ হয়, সেই জন্য আমি নজরুল ইসলাম ভাই পক্ষ থেকে সকলকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। এবার চলে আসো। সৃষ্টিশীল কাজ করে কোটিপতি হয়েছে, কিন্তু কোটিপতি থেকে সে সৃষ্টিশীল হয়েছে এক হাসন রাজা ছাড়া আর কেউ নাই। এখন কথা হতে পারে যে রবীন্দ্রনাথ তো জমিদার ছিলেন, রবীন্দ্রনাথ জমিদার ছিলেন, কথা ঠিক আমরা জানি, কিন্তু রবীন্দ্রনাথ যখন কবিতা লেখা শুরু করেন বা রবীন্দ্রনাথের যখন জীবন যাপন শুরু করেন, তার যে জীবন বেড়ে ওঠার সময়, সেই সময়টা তার একজন নায়েব রাখার ক্ষমতা ছিল না, মানে জমিদারিত্ব ছিল, জমিদারির প্রাচুর্য তার ছিল না। অভাব অনটন চাবুক মেরে মানুষের ভিতর থেকে সুর, মানুষের ভিতর থেকে কবিতা বের করে আনে। এই চাবুক যদি না থাকে, এই অভাব যদি না থাকে, তাহলে রাহি মাজেমুন বা সুমা বা সুমি কেউই কিন্তু এগুতে পারতো না। এখন হলো অভাবটা কিসের? যার গাড়ি বাড়ি সব আছে তার একটা প্লেনের অভাব আছে। একটা প্লেন থাকলে, হেলিকপ্টার থাকলে কারণ বাজার যে তাজা মাছটা কিনে আনতে পারতাম, কিন্তু যার রিক্সা নাই বা যার ঘরে আগামীকাল সকালে রান্না করার কিছু নাই, তার অভাব তো 1 কেজি চাল, মাত্র 1 কেজি চাল। সেও মানুষ, সেও মানুষ। সুতরাং অভাব অনটন বা অসচ্ছলতা একজন মানুষের পিছে থেকে টেনে ধরার কোনো কারণ হতে পারে না। দরকার সদিচ্ছা। আমরা যেদিন মনে করেছি যে ক্রিকেটে আমরা ভালো করব, আমরা ক্রিকেট খেলবো, তারপরে থেকে কিন্তু আমরা ক্রিকেট খেলা শুরু করেছি। একজন মানুষ যখন মনে করেন আমি হজে যাব, তিনি নিয়ত বলে না যে নিয়ত বাঁধেন, আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেবে। তার মানে কি? আপনি যখন মনে প্রাণে বিশ্বাস করেন যে আমি হজ করব, আপনার টাকার জোগাড় কোনো না কোনো ভাবে হয়েই যাবে। এই যে আমি শেষ যিনি বক্তৃতা দিলেন, তাকে আমি একটি গান গাইতে বললাম। এই গান তিনি যখন টান দিলেন, তখন আমাদের হৃদয়ের ভিতর একটি অনুরণন তৈরি করেছে, করেনি? কেন করেছে? কারণ এই গানের মধ্যে, এই কথার মধ্যে, এই সুরের মধ্যে আমার মাটি কথা আছে, আমার ধান ক্ষেতের কথা আছে, আমার অভাব অনটনের কথা আছে, আমার চাওয়া পাওয়ার কথা আছে। যেই কথা মানা, যে সৃষ্টিশীল কাজ আমার এবং আমাদের কথা বলে, সেই কাজগুলি মানুষের হৃদয়কে হরণ করে, মানুষের হৃদয় গ্রাহী করে তোলে, মানুষের যে ভিতরে যে রসবোধ আছে সেটি অন্যজনের মধ্যে সঞ্চারিত করার একটি ব্যবস্থা করে, এবং এটি করতে যিনি পারেন তিনি একটা আলাদা মানুষ হন। তিনি কবি হন, তিনি সাহিত্যিক হন, তিনি গায়ক হন, তিনি চিত্রশিল্পী হন, বা নানান ধরনের কাজ করতে পারেন। একজন সংস্কৃতি কি? আমাদের কিন্তু একটা ভুল ধারণা আছে, সংস্কৃতি মানে গান বাজনা, তাই তো? কিন্তু এটি কিন্তু না। আমরা ফজরের আজান থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত যা কিছু করি সেটা সেই দেশের সংস্কৃতি। যে দেশের মানুষ, মানে বেশিরভাগ মানুষ যে কাজগুলি প্রতিনিয়ত করে, সেটা হলো সেই দেশের সংস্কৃতি। সংস্কৃতি আর সংস্কৃতি এই দুইটাকে আমরা এক করে ফেলি, এবং সেই জন্য আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে। আমরা আমাদের যেমন কবিতা
চর্চাকে আমরা অনেকটা ধর্মের সাথে বিরোধ তৈরি করেছি। কিন্তু দেখেন, পবিত্র কোরআন হাফেজ হওয়া যায়, কিন্তু অন্য কোনো ধর্মগ্রন্থে মানুষ হাফেজ হতে পারে না, সে গ্রন্থ মুখস্থ করতে পারে না। কেন পারে না? পবিত্র কোরআন ছন্দে লেখা হয়েছে, এবং এটা ছন্দে লেখা হয়েছে বলে এটি মনে থাকে। আপনি একটি গান শুনলে মনে রাখতে পারেন, এটি একটি ছন্দে লেখা হয়েছে, এটি একটি নির্দিষ্ট মিটার আছে। এই মিটারের ভিতরে যখনই আপনি থাকেন তখন আপনাকে এটা মুখস্থ থাকতে বাধ্য করে। তো এই আমরা যারা, আমাদেরকে যাদের বলা হয় যে আলোকিত বিখ্যাত ব্যক্তি, আসলে আমরা সবাই আলোকিত মানুষ, সবাই বিখ্যাত মানুষ। আমার যে আলোটুকু আছে, আমার যে গুণটুকু আছে, সেটি আমি প্রকাশ করার মতো প্রয়োজনীয় প্ল্যাটফর্ম পাই না। এই প্রয়োজনীয় প্ল্যাটফর্মটি করে দেন শখের কবিতা। এখন শখের কবিতা যিনি বলছেন, তিনি শখ করে তার কবিতা লেখা হয় না, একটা দীর্ঘ সাধনার বিষয়। এখন এটিকে নিজের সাথে নিজের একটি প্রহসন, শখের কবিতা। আমি আশা করব যে এখন উনার তো বক্তব্য আছে, উনি কি বলবেন? আমার অনুযোগ, আমার অভিযোগ, আমি এখানে কারা এসেছে? প্রান্তিক পর্যায়ের মানুষ। আমরা সাধারণত যে ধরনের অনুষ্ঠানে যাই, সেখানে যে মানুষগুলো থাকে তারা কবিতা সম্বন্ধে বিশারদ, তারা গল্প সম্বন্ধে বিশারদ, তারা আলোচনা সমালোচনা করতেও পটু। কিন্তু আমরা এমন একটি জায়গায় এসেছি যারা ভালোবাসে, যারা এই বর্ণমালাকে ভালোবাসে। কোন বর্ণমালাকে? যেই বর্ণমালার জন্য আমার দেশের মানুষ রক্ত দিয়েছে, যে বর্ণমালার আন্দোলন থেকে স্বাধীনতার আন্দোলন হয়েছে, যে স্বাধীনতার আন্দোলনের কারণে আমরা একটি দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটি ভাষা পেয়েছি, এবং এই বিশ্বে একমাত্র দেশ, একটি ভাষার নামে যে দেশ, বাংলাদেশ। পৃথিবীর আর কোনো দেশ ভাষার নামে নাই। এই নানান গর্ব কাজটি আমরা করতে পেরেছি। আমাদের ভিতরে ইচ্ছা শক্তি ছিল, আমরা সেটি হতে চেয়েছি। সুতরাং আমরা কবি হতে চাই। অনেকে আমরা কবিতা বা গান গাইতে আসলে বলি, আমি তো আসলে গায়ক না, আমি টুকটাক গান গাই, আমি আসলে কবিতা হয়েছে কিনা জানি না। এই কথা যখনই আপনি বললেন, তখনই আপনার গান ভালো হবে না, তখনই আপনার কবিতা ভালো হবে না। আপনি যা লিখেছেন সেটির উপর আপনার আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস ছাড়া কোনো মানুষ কোনো সফল কাজ করতে পারে না। আপনি কোথায় যাবেন, এই লক্ষ্য যদি আপনার স্থির না থাকে, তাহলে আপনি সেটি করতে পারবেন না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবো, বিনয় শিল্পের সাথে যায় না, বিনয়ী হবেন। কিন্তু ওই যে আমার কবিতা হয়েছে কিনা বা কবিতা আদৌ হয় কিনা, আপনার যখন আপনি ভাবছেন এটি কবিতা, তখনই এটি কবিতা। কারো কবিতা, পৃথিবীর কারো কবিতা, কারো কবি তার মতো হয় না। আপনারা গানের স্কুল আছে, আর্ট শেখানোর স্কুল আছে, এই জীবনে মুরব্বীদের তো অনেক বয়স হয়েছে, কবিতা শেখানোর স্কুল একটা পাইছেন? কেন নাই? সেগুলি বুঝতে হবে, এই আত্ম উপলব্ধিকে বুঝতে হবে। কবিতার ব্যাকরণ প্রকরণ আপনি লিখতে লিখতে শিখবেন। অনেকে আমরা যেটা পড়ি, যে বলি যে তোমার এই ছন্দে হয় নাই, ওই মাত্রায় হয় নাই। ছন্দ মাত্রা আপনার, যেহেতু আপনি লিখতে এসেছেন অনেক সময় পার করে, আপনার এই সম্বন্ধে যথেষ্ট পড়াশোনা নেই, কিন্তু আপনি লিখতে লিখতে আপনার একটা উপলব্ধি হবে যে উনি কবিতা লেখে, যে নজরুল ভাই কবিতা লিখে, আমি কেন পারি না। আপনি একটা লিখলেন, কবিতা হয় নাই, কোনো অসুবিধা নেই, ওইটাই কবিতা। লিখতে লিখতে আপনি ভাষার ব্যবহার শিখবেন, অনেকগুলি শব্দ কিভাবে সাজালে সুন্দর হয় সেটা শিখবেন, তারপরে অন্তমিল শিখবেন, একা একাই শিখবেন। অথবা যদি না পারেন, তাহলে নজরুল ইসলামের কবিতাটি আপনি পড়বেন, নজরুল ইসলামের শেখের কবিতাটি আপনি পড়বেন যে সে কিভাবে লিখছে, তারপরে তার মতো করে আপনি লেখার চেষ্টা করবেন। তারপরে যখন আপনার লেখাটা হয়ে যাবে, যে যারা গান গায়, দেখবেন গান গাইতে গাইতে একটা সময় নিজের ভিতর থেকে একটা গান হয়। আমরা জন্মগত ভাবে কবি, এই বাঙালির মানুষ, প্রতিটা মানুষ জন্মগত ভাবে কবি। কারণ এখন বলতে পারেন যে আমি কিভাবে কবি, রাতের আধারে যারা ছোট, এরা তো আর অন্ধকার দেখে না। বাংলাদেশে তো আর অন্ধকার নাই, সব জায়গায় বাতি চলে।
ওনারা বলতে পারেন, রাতের আধারে একা ধান ক্ষেত পেরিয়েছেন বা নদী পার হয়েছেন, পার হইলে আপনি কি করছেন? একা একা গান গাইছেন। এই গান কিন্তু পৃথিবীর কোনো বইয়ে লেখা নাই। এই যে আপনার নিজের সুর দিয়ে নিজের ভয়কে কাটানোর জন্য যে স্বতঃস্ফূর্ত ভাবে যে সুর দিয়ে আপনি গান গেয়েছেন, সেটাই প্রকৃত গান। সেই গানগুলিকেই যদি আমরা সন্নিবেশিত করতে পারি, তাহলে এখন পর্যন্ত বাংলা গানের প্রাণ হলো আমাদের পল্লীগীতি, যেগুলি আমাদের ভাটি অঞ্চলের গান। শুধু বাংলা গানের না, পৃথিবীর সুরের আধার বলা হয়ে থাকে। আমাদের এই যে কিশোরগঞ্জ থেকে নিয়ে সিলেট, সুনামগঞ্জে হাওর অঞ্চলটা, এই অঞ্চল থেকে সুরের আধার বলা হয়ে থাকে। সেই অঞ্চলের মানুষ আমাদের মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। মোহাম্মদ নজরুল ইসলাম শেখ সেই অঞ্চলের মানুষ, আর আমিও ঠিক তার পাশের অঞ্চলের মানুষ। নদী পার হইলে আমার বাড়ি। সুতরাং আমি এই কিছুটা ওই এলাকা সম্বন্ধে আমি জানি, যদিও আমার জন্ম ঢাকা, বড় হয়েছি ঢাকা। যেহেতু আমার রক্তের ভিতর মেঘনার সেই প্লাবন আছে, আমার রক্তের ভিতর তিতাসের যে স্রোত ধারা আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনারা জানেন যে সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশের একটি খুবই আলোকিত জায়গা। সেই অঞ্চলে আমার মানুষ, এবং আজকে আমরা 16 ডিসেম্বরের পর 17ই ডিসেম্বর আমরা একত্রিত হয়েছি। আপনারা জানেন যে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের 197 জন শহীদ বুদ্ধিজীবীর এই পর্যন্ত শনাক্ত করা হয়েছে। যদিও বুদ্ধিজীবীর সংখ্যা অনেক বেশি, আমরা এই স্বল্প সংখ্যক মানি না। সেই তারিখে সেই 197 জনের মধ্যে একজন আমার বাবা, শহীদ বুদ্ধিজীবী ABM আব্দুর রহিম। তো আমি সেই শহীদ বুদ্ধিজীবীর সন্তান হিসাবে, এই মৃত্তিকার মানুষ হিসাবে এবং সাংস্কৃতিক একজন সেবক হিসেবে আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখের যে এগিয়ে চলার যে প্রচেষ্টা, যে প্রান্তিক মানুষদের নিয়ে তার যে কাজ, সেটিকে আমি সাধুবাদ জানাই। এবং সাধুবাদ জানাই আজকের এই অনুষ্ঠানটিতে আপনারা যারা যুক্ত হয়েছেন। আপনারা যদি না আসতেন, আমাদের আশাটাই কিন্তু বিফলে যেত। আপনারা আজকে এসেছেন, শেষ পর্যন্ত আমাদের কথা শুনছেন, অত্যন্ত মনোযোগের সাথে সবার কথা শুনেছেন, এবং আপনারা এই যে হাততালি দিয়েছেন। আজকাল কিন্তু হাততালি আর দেয় না কেউ। কেন দেয় না? প্রযুক্তির কারণে। এক হাতে মোবাইল আর এক হাত খালি, যতই মারি তালি, তালির আর শব্দ হয় না। আপনাদের এখানে এই যে ব্যতিক্রমী চাওয়া পাওয়া এটি পেয়েছি, এটি কেন? আমাদের প্রত্যাশা কম। আমাদের যারা এরোপ্লেনের দরকার নাই, আমাদের আগামীকালের 1 কেজি চাল হলেই আমরা সন্তুষ্ট। এই আত্মতৃপ্তিতে আছি বলে আমরা প্রাণ খোলা ভালোবেসে, এই যে মনের যে ভেতরের যে স্বতঃস্ফূর্ততা, সেটির ভিতর দিয়ে আমরা হাততালি দিয়ে আমরা সবাইকে স্বাগত জানাতে পারি। লন্ডনে কিছুদিন আগে, মানে বছর 10 আগে, 10 না 15 বছরের আগে একটি জরিপ হয়েছিল, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কোন দেশে বাস করে। তখন কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, কিন্তু দেখা গেল যে সবচেয়ে সুখী মানুষ বাংলাদেশে বাস করে। তো গবেষককে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই ফর্মুলা কি, বাংলাদেশে অভাব অনটনের ভিতর সুখ আর অভাব তো এক জিনিস না। সুখী মানুষ হলো বাংলাদেশের বহু লোকের বাসায় তালা চাবি নাই, তারা ঘরে কোনো রকমে তাদের দরজাটা লাগিয়ে ঘুমিয়ে থাকে। তাহলে তারা মানে যার তালা চাবি মারে সে কিন্তু শঙ্কায় থাকে, এই বুঝি চোর আসলো, এই বুঝি ঘরে কেউ ঢুকলো। কিন্তু বাংলাদেশের মানুষ আরামে ঘুমায়, খোলা আকাশের নিচে ঘুমায়। এর চেয়ে সুখী মানুষ আর নাই। তা আমরা সুখী মানুষ হিসাবেই থাকতে চাই। আমরা সুখী মানুষ হিসাবে কবিতার সাথে, সাহিত্যের সাথে থাকতে চাই। কারণ আমরা সৃজনশীল মানুষ হতে হলে, পরিশীলিত মানুষ হতে হলে এই জিনিসগুলি আমাদের দরকার। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের একজন জেলা, যিনি ডেপুটি জেলার মঞ্জুরুল ইসলাম, উপস্থিত হয়েছেন আবৃত্তিকার, এবং যিনি প্রায় 2000
কবিতা আবৃত্তি করে মেয়েদের মধ্যে, বাংলাদেশের মেয়েদের মধ্যে সর্বোচ্চ আবৃত্তিকার হিসেবে আমাদের এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফাতেমা সুলতানা সুমি উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন মাহফুজা খান সুমা, যিনি দীর্ঘদিন আবৃত্তি করেছেন। লেগে থাকলে তার আবৃত্তিও অনেক এগিয়ে যেত, যেহেতু অসুস্থ তার সাথে, তারপর তিনি ফিরে এসেছেন, এটি আমাদের জন্য আসার কথা। আমাদের মোবারক হোসেন ভাই, আমাদের অ্যাডভোকেট সাইফুল আলী আছেন, নুর আলম, কবি পারভেজ মুন্না, আনিফ শেখ সহ আরো অনেকে, সবার নাম আমি আর তো মুখস্থ রাখতে পারি না, কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমার চেয়ে বয়সে কম, নাম মনে রাখতে পারে না। সুতরাং এটা দোষের না, এটা হলো যারা ভাবুক মানুষ, যারা সৃষ্টিশীলতা থাকে, যেমন উনি দাঁড়িয়ে আছেন এখানে, কিন্তু উনি কিন্তু ব্রেন কাজ করতেছে, হয়তো তিনি তারপরে কোন কবিতাটা করবেন, কবিতার ওই জায়গাটার কোন দৃশ্যটা লাগানো যায় সেটি তিনি ভাবছেন। এইভাবে আমাদের প্রত্যেককেই, যারা এই যে নজরুল ইসলাম দেখবেন, ওনার ভাবি আসা যদি বলে যাও লবণ তো নাই, আনতেছি, তারপরে খাইতে চাই বলে তরকারিতে লবণ নাই কেন, তো বলছে তোমার তো 4 বার বললাম লবণ আনতে, তুমি তো লবণ আনো নাই, তো লবণ ছাড়াই আনছি। তো এগুলির ভিতরে আজান পড়ে গেছে, আমি কবিতা পড়তে চাইছিলাম, তো কবিতাটা আমি আর পড়লাম না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের নজরুল ইসলাম ভাইকে নির্বাচনী চ্যানেলের পক্ষ থেকে এবার আমাদের দুই সময় একসাথে খালাতে চলে আসতে অনেক একটা চলে আসে। ঠিক আছে, হ্যাঁ ধরেন, হ্যাঁ চলবে। প্রধান অতিথি ডাকতে হবে দুজন, এবিএম শৈল রশিদ স্যার ভাই আপনার ধরেন, সুমি দুজন একসাথে যান। হ্যাঁ এই তুই ছবিগুলো ডিউটি হওয়া মাসি আজিমের পায়ের ছবি উঠেছে, তারপর তো দরকার নাই।